হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ চ্যাপ্টারের সমুদ্রের জীব টপিকটাকে নিয়ে আলোচনা করব। সমুদ্রের জীব মানে সমুদ্রে বাস করে এমন সমস্ত জীব। এদের মধ্যে একটা প্রথম কথা হচ্ছে প্ল্যাঙ্কটন। গ্রিক শব্দ প্ল্যাঙ্কটস থেকে এরা এসেছে। প্ল্যাঙ্কটন হচ্ছে যারা ভেসে বেড়ায়, মানে প্ল্যাঙ্কটন এমন কিছু জলজ জীব যারা কিনা স্রোত যেদিকে চলে যাবে সেই দিকেই স্রোতের সাথে সাথে ভেসে চলে। এরা নিজেরা কোনো দিকে যেতে পারে না, জল এদেরকে যেদিকে নিয়ে যাবে, জলের স্রোত এদেরকে যেদিকে নিয়ে যাবে এরা সেদিকেই যাবে। এই প্ল্যাঙ্কটন কথাটার মানেই হচ্ছে ভেসে বেড়ায়, যারা কিনা ভেসে বেড়াচ্ছে। এরা এক ধরনের জলজ জীব যারা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে পারে না। এরা বড় বড় জলজ প্রাণীদের যেরকম মাছ, তিমি খুব গুরুত্বপূর্ণ খাদ্য। এরা প্রধানত দু ধরনের, একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন আর একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। যেখানেই ফাইটো কথাটা চলে আসবে সেটার মানে হচ্ছে সেটা উদ্ভিদ রিলেটেড, আর যেখানে জু কথাটা চলে আসবে সেটার মানেই হচ্ছে সেটা প্রাণী রিলেটেড। দেখো, ফাইটোপ্ল্যাঙ্কটন মানে হচ্ছে উদ্ভিদ, গ্রিক শব্দ ফাইটস থেকে এসেছে যার অর্থ হচ্ছে উদ্ভিদ। আর জুপ্ল্যাঙ্কটন কথাটা গ্রিক শব্দ জুন থেকে এসেছে যার অর্থ প্রাণী। তার মানে ফাইটোপ্ল্যাঙ্কটন কারা? এরা সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করতে পারে। উদ্ভিদরা পারে তো উদ্ভিদরা পারে মানে এই ফাইটোপ্ল্যাঙ্কটন যখন উদ্ভিদের সাথে রিলেটেড কিছু, তার মানে এরাও সূর্যের আলোয় খাবার তৈরি করতে পারবে। জুপ্ল্যাঙ্কটন এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, এরা অন্য প্ল্যাঙ্কটনদেরকে খায়, মানে এরা ফাইটোপ্ল্যাঙ্কটনদেরকে খায়। জুপ্ল্যাঙ্কটন অনেকটা অ্যানিমালসদের মতো, ফাইটোপ্ল্যাঙ্কটন অনেকটা উদ্ভিদদের মতো। এবার বলছে ফাইটোপ্ল্যাঙ্কটন। এখানে ফাইটোপ্ল্যাঙ্কটনে দু ধরনের আমাদের নাম দিয়েছে, দুখানা ভাগ দিয়েছে। একটা হচ্ছে ডায়াটম আর একটা হচ্ছে ডিনোফ্ল্যাজেলেট। তাহলে আমরা দুটো নাম কি মনে রাখবো? আমাদেরকে যখনই ফাইটোপ্ল্যাঙ্কটনের কথা বলা হবে, আমরা দুটো নাম মনে রাখবো, একটা হচ্ছে ডায়াটম আর একটা হচ্ছে ডিনোফ্ল্যাজেলেট। বলছে এরা এককোষী হয়, মানে এদের একটাই কোষ। তাহলে এবার আমাকে বলো, এরা যদি এককোষী হয় এদেরকে আমরা খালি চোখে দেখতে পারবো কি পারবো না? পারবো না, কারণ এককোষী মানে একটাই কোষ দিয়ে তাদের বডি গঠিত, তারা অতীব ছোট, তাই তারা আণুবীক্ষণিক হয়। জীবেরা যারা সাধারণত জলের ওপরের দিকটায় বাস করে, তাহলে এরা জলের নিচের দিকে বাস করে না ওপরের দিকে বাস করে? ওপরের দিকে বাস করে। সূর্যের আলোর সাহায্যে এরা খাবার তৈরি করে। এরা যদি ওপরের দিকে বাস না করতো, তলার দিকে থাকতো, তলার দিকে তো সূর্যের আলো তেমনভাবে প্রবেশই করে না, তাহলে কি তারা ঠিকমতো খাবার তৈরি করতে পারতো না। তাহলে এরা ওপরের দিকটায় বাস করে এবং সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করে। বিভিন্ন সামুদ্রিক জীবের খাদ্য এরা, মানে এরা অন্য সামুদ্রিক জীবদের খায় না। অন্যান্য সামুদ্রিক জীবরা, বড় মাছরা, বড় প্রাণীরা, এরা ফাইটোপ্ল্যাঙ্কটনদেরকে খেয়ে ফেলে। তাছাড়াও পরিবেশে কার্বনের ভারসাম্য বজায় রাখায় এদের ভূমিকা আছে। কিভাবে? এরা তো কার্বন ডাই অক্সাইড শোষণ করবে, তাই না? এরা কার্বন ডাই অক্সাইড যদি শোষণ করে তাহলে পরিবেশে কার্বনের ভারসাম্যটা বজায় রাখার ক্ষেত্রে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ কার্বন ডাই অক্সাইডটা তৈরি কি দিয়ে হয়? কার্বন আর অক্সিজেন। এবার বলছে ডায়াটম। ফাইটোপ্ল্যাঙ্কটন মানেই যারা এককোষী আণুবীক্ষণিক, তার মানে ডায়াটমটা তো তার একটা উদাহরণ, তার মানে এরাও এককোষী এবং আণুবীক্ষণিক হবে। এদের যে বিশেষ ধর্মটা সেটা হচ্ছে এরা এককভাবেও থাকতে পারে, এরা শৃঙ্খলাকারে কলোনিও তৈরি করে থাকতে পারে। এককভাবে মানে এই ডায়াটমরা, এইটা একটা ডায়াটম, এটা একটা ডায়াটম, এটা একটা ডায়াটম, এরা আলাদা আলাদাভাবেও থাকতে পারে। এরা একসাথে এইভাবে কলোনি বানিয়েও থাকতে পারে, কলোনি যখন একসাথে একাধিক জীবেরা বাস করে তখন সেটাকে আমরা কলোনি বলে থাকি। এদের কোষ প্রাচীর সিলিকা দিয়ে তৈরি। কাদের? ডায়াটমদের। মনে থাকবে, ডায়াটমদের কোষ প্রাচীর সিলিকা দিয়ে তৈরি। এই সিলিকাটা অ্যাকচুয়ালি বালি দেখেছো তো, সেই বালি হচ্ছে এই সিলিকা। এবার বলছে ডিনোফ্ল্যাজেলেট।
ডিনোফ্ল্যাজেলেট এরা এককোষী হয়, এরা ডায়াটমদের মতো এদের সিলিকা দিয়ে তৈরি কোষ প্রাচীর থাকে না। ডায়াটমদের ক্ষেত্রে কোষ প্রাচীর সিলিকা দিয়ে তৈরি হয় এবং সেটা থাকে, এদের ক্ষেত্রে কোষ প্রাচীরটা কিন্তু সিলিকা দিয়ে তৈরি হয় না। এরা এককভাবে থাকে, কলোনি তৈরি করে না। ডায়াটমরা এককভাবেও থাকতে পারে, কলোনি তৈরি করেও থাকতে পারে। ডিনোফ্ল্যাজেলেট যারা, এরা এককভাবেই থাকবে, এরা কখনোই কলোনি তৈরি করে না। ফ্ল্যাজেলার সাহায্যে এরা চলাফেরা করে। ডায়াটমদের মধ্যে কোনো রকমের ফ্ল্যাজেলা থাকে না, কিন্তু ডিনোফ্ল্যাজেলেটদের মধ্যে ফ্ল্যাজেলা থাকে। এখানে তোমাদের পার্থক্য হয়ে গেল। তোমরা যদি ভিডিওটাকে স্লো করে কিংবা পজ করে লিখতে চাও, লিখেও নিতে পারো পয়েন্টগুলো। এবার বলছে 2 নম্বর কেল্প। এটা কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটনের মধ্যে পড়ে না। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কেল্প হলো এক ধরনের শৈবাল বা শ্যাওলা, বাদামি রঙের শ্যাওলা, যেটা 100 মিটার 200 মিটারেরও ওপরে লম্বা কেল্পের অরণ্য তৈরি হয়ে যায় সমুদ্রের নিচে। এরা খুব বড় সামুদ্রিক শ্যাওলা, মানে এরা পুকুর ঘাট নদী নালাতে থাকবে না, এরা শুধুমাত্র সমুদ্রেই থাকবে। সমুদ্রের অগভীর অংশে এরা জন্মায়, মানে খুব একটা গভীর অংশে এরা জন্মায় না, একটু অগভীর এলাকাতে থাকে। এমনভাবে এরা বাড়ে যে সমুদ্রের নিচে প্রায় একটা অরণ্য তৈরি করে ফেলে। একটু আগে বললাম কেল্পের অরণ্য। বেশিরভাগ প্রজাতির দেহ চ্যাপ্টা হয়, অনেকটা পাতার মতো দেখতে হয়। মূলের মতো একটা অংশের সাহায্যে এরা জলের নিচে কোনো কিছুর সঙ্গে আটকে থাকে। এরা খুব তাড়াতাড়ি বাড়ে, একবার পড়লে এটা মাথায় থেকে যাবে। শুধু এখানে মনে রাখার কি জিনিস, যে কেল্প হলো এক ধরনের বাদামি রঙের শ্যাওলা, যেটা কিনা খুব বড় হয় এবং এদের পাতাগুলো চ্যাপ্টা হয় এবং এরা অনেক দূর দূর ছড়িয়ে একটা অরণ্য তৈরি করে ফেলে সমুদ্রের নিচে। ব্যাস এইটুকুনি। এবার বলছে জুপ্ল্যাঙ্কটন। আমরা যেরকম ফাইটোপ্ল্যাঙ্কটন পড়লাম সেরকমই জুপ্ল্যাঙ্কটন। জুপ্ল্যাঙ্কটনও মূলত আণুবীক্ষণিক হয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব হয়। ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন তো প্রায় সেমই, দুজনেই ভেসে বেড়াচ্ছে। প্ল্যাঙ্কটন কথাটার মানেই তো ভেসে বেড়ানো। এরা মূলত আণুবীক্ষণিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, যাদের একটা বড় অংশই হলো বিভিন্ন সামুদ্রিক প্রাণীদের লার্ভা। অবশ্য সবাই আণুবীক্ষণিক নয়, মানে কিছু কিছুকে আমরা চোখেও দেখতে পারি। এরা সমুদ্রের ওপরের তলেই ভেসে বেড়ায়। ফাইটোপ্ল্যাঙ্কটনরাও ওপরের দিকেই থাকে, জুপ্ল্যাঙ্কটনরাও ওপরের দিকেই ভেসে বেড়ায়। ফাইটোপ্ল্যাঙ্কটনের মতো এরাও ভালো সাঁতার কাটতে পারে না, তাই ভেসে বেড়ায়। প্ল্যাঙ্কটন কথার মানেই তো ভেসে বেড়ানো, তাই তো? অবশ্য কেউ কেউ ভালো সাঁতার কাটতেও পারে, কারণ একটু এরা প্রাণীদের মতো স্বভাবও আছে। উদ্ভিদ যেরকম কি এক জায়গা থেকে নড়তে পারে না, কিন্তু প্রাণীদের মতো স্বভাব আছে বলে এরা প্রাণীদের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় সাঁতারও কাটতে পারে। কিন্তু শত্রুর চোখ এড়াতে বা সহজে খাবার সংগ্রহের উদ্দেশ্যে এরা ভেসে বেড়ায়। ক্লিয়ার হলো? এইটুকানি শুধু জুপ্ল্যাঙ্কটন। এইবার আমরা পড়ব সাগর কুসুম বা সি অ্যানিমন। সাগর কুসুম এক ধরনের সামুদ্রিক প্রাণী। সমুদ্রের ধারে বেড়াতে বেড়াতে অনেক সময় চোখে পড়ে বহু পাপড়িযুক্ত, এখানে সাগর কুসুমের একটা ছবি আছে, দেখে নিতে পারো। দেখো অনেকগুলো পাপড়ির মতো অংশ আছে না, বহু পাপড়িযুক্ত ফুলের মতো একটা জিনিস। হাতে করে তুললে দেখা যায় একটা নরম আর লম্বা বৃন্তের ওপরে ফুলের পাপড়িগুলো যেন ছড়িয়ে আছে। এই যে এইটা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবে, এইটা নিচে যেটা আছে অরেঞ্জ রঙের, এটা খুব নরম হয় আর এর ওপরে ফুলের মতো ছড়িয়ে থাকে, মনে হচ্ছে না ফুলের বোকে টাইপের, ওরকম। ধৈর্য ধরে কিছুক্ষণ লক্ষ্য করলে দেখা যাবে যে পাপড়িগুলো সামনে আর পেছনে আন্দোলিত হচ্ছে, মানে পাপড়িগুলো এদিক ওদিক আন্দোলিত হতে পারে, নড়তে পারে। এটাই সাগর কুসুম। এই সামুদ্রিক প্রাণীটার দেহটা ফাঁপা, মানে এই অরেঞ্জের ভিতর যেটা সেটা হচ্ছে ফাঁকা মানে ফাঁপা। পাপড়ির মতো উপাঙ্গগুলোর ঠিক মাঝখানে হলো তার মুখ, মানে এই পাপড়িগুলোর মাঝখানটাতে। সূর্যমুখী ফুল দেখেছো না, সূর্যমুখী ফুলের যেখানে কালো মতো পজিশনটা থাকে, এটা যদি সূর্যমুখী ফুল হয় তার এইভাবে সব যদি এগুলো থাকে, পাপড়িগুলো থাকে, এই পাপড়িগুলো হচ্ছে সাগর কুসুমের পাপড়ি। আর সূর্যমুখী ফুলের যেরকম মাঝখানের এখানটাতে মুখের মতো জিনিস থাকে, সেখানে এটা সাগর কুসুমের মুখ থাকে। ক্লিয়ার হলো? এবার বলছে এই পাপড়িগুলো আসলে কোর্সিকা মানে টেন্টাকেলস বলা হয়। এই কোর্সিকাগুলোতে থাকে অসংখ্য দংশক কোষ। এরা এই টেন্টিকলসের মধ্যে বিষ ভরে রাখে। এই টেন্টিকলসগুলো যদি তোমার হাতে বা কোনো সামুদ্রিক প্রাণীর গায়ে ছুঁয়ে সেটাকে আঁকড়ে ধরে ফেলে, তাহলে বিষ প্রবেশ করিয়ে সেটাকে মেরে ফেলে এবং এরা খাদ্য গ্রহণ করে।
ছোট মাছ বা অন্য কোনো প্রাণী শিকার করতে এগুলো কাজে লাগে। এখান থেকে একটা ছোট মাছ যাচ্ছিল, মাছটাকে যেই পাশে গেল ফাট করে টেন্টাকল, সেই কর্ষিকাগুলো সাদা সাদা পাপড়ির মতো যেগুলো, এগুলো দিয়ে ফাট করে জড়িয়ে ধরে নিল। ইমাজিন করলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। এবার বলছে সাগর কলম, সি পেন, ছবিটা আছে এখানে দেখে নিতে পারো, দেখো কলমের মতো। এই প্রাণীটির শরীরের দুই দিকেই সরু অংশ থাকে। এই প্রাণীটা তার দুদিকেই সরু অংশ, অনেকটা হাঁসের পালকের তৈরি কলমের মতো। হাঁসের পালকের তৈরি কলম তোমরা দেখেছো তো। সি পেনের সারা শরীর জুড়ে অসংখ্য শাখা থাকে। এই দেখো ছোট 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 অনেক শাখা দেখতে পাচ্ছ, এইগুলো প্রতিটা শাখাই মূল দেহ থেকে বেরিয়েছে। এইটা হচ্ছে এর মূল দেহটা, এই মোটা মতো এটা। সি পেনকে পাথরে আটকে রাখতে সাহায্য করে এই শাখাগুলো, এই ছোট ছোট শাখাগুলো এই পাথরগুলো, যে কোনো পাথরের ওপরে আটকে থাকতে তাকে সাহায্য করে। এবার বলছে অক্টোপাস। অক্টোপাসের বাহুর সংখ্যা 8, এটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, তাই নাম অক্টোপাস। অক্টো কথার মানে হচ্ছে 8। শরীর এদের গোলাকার হয়। অক্টোপাসের ছবি তোমরা দেখেছো অনেক কার্টুনে, অনেক মুভিতে তোমরা দেখেছো অলরেডি। এদের দেহের বাইরে কোনো খোলক নেই। তোমরা যে দেখেছো, ছবি দেখেছো, কখনো কি তাতে কোনো খোলক দেখেছো? এ দেখো অক্টোপাসের ছবি আছে, দেখে নাও। কোনো খোলক দেখতে পারছো? এই যে মাথা, এই যে চোখ, আর 8খানা এরকম টেন্টাকলসের মতো পা থাকবে। এদের বাহুগুলো লম্বা লম্বা সুরের মতো হয়, ওপরের দিকটা মোটা আর নিচের দিকে ক্রমশ সরু। বাহুগুলোতে অনেকগুলো করে শোষক যন্ত্র থাকে। এই দেখো যখন শুরু হচ্ছে মোটা, আস্তে আস্তে গিয়ে এই দেখো সরু হয়ে গেল। এই ছোট 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 এইগুলোকে বলা হয় দংশক কোষ, শোষক যন্ত্র। ওইটা তোমার ভাবো তোমার হাত রয়েছে, এইটা এই পেনটাকে ভাবো কোনো একটা অবজেক্ট, আর এটা হচ্ছে অক্টোপাসের হাত। অক্টোপাস এইভাবে যখন তার হাতটাকে রাখবে, এর ওপর থেকে সব নিউট্রিয়েন্টস, রক্ত, এইগুলোকে শোষণ করতে থাকে। তাই জন্য এই ছোট ছোট গোল গোলগুলোকে, এই যে ছোট ছোট গোল 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 গোলগুলো যেগুলোর পায়ের ওপরে রয়েছে, এগুলোকে বলা হয় শোষক যন্ত্র। কি বলা হয়? শোষক যন্ত্র। এই বাহুগুলোর কেন্দ্রে থাকে মুখ। অক্টোপাসের দুটো বড় বড় চোখ থাকে। অক্টোপাসের মস্তিষ্ক আর চোখ অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবথেকে উন্নত বলে মনে করা হয়। অধিকাংশ অক্টোপাসই খুব ছোট আকারের হয়। সবচেয়ে বড় অক্টোপাস হলো প্রশান্ত মহাসাগরের দৈত্যাকার অক্টোপাস। কোথাকার অক্টোপাস? প্রশান্ত মহাসাগরের দৈত্যাকার অক্টোপাস। সব অক্টোপাসেরই বিষ আছে, তবে সাধারণত এই বিষ ক্রিয়া করে কাঁকড়া, চিংড়ি এইসব প্রাণীদের ওপরে। কেবল ব্লু রিংড অক্টোপাস, নাম মনে রাখতে হবে, ব্লু রিংড অক্টোপাস মানুষের পক্ষে প্রাণঘাতী হতে পারে। মানুষের পক্ষে প্রাণঘাতী অক্টোপাসের নাম কি? ব্লু রিংড অক্টোপাস। দেখতে যতই বিভৎস হোক না কেন, অক্টোপাসেরা কিন্তু নিরীহ আর ভীরু হয়। আক্রান্ত হলে এরা এদের দেহের একটি গ্রন্থি থেকে কালি ছিটিয়ে জল ঘোলা করে দিয়ে পালিয়ে যায়। এটা আমরা দেখেছি, অনেক কার্টুনেই আমরা দেখেছি। মা অক্টোপাস আঙুরের মতো আকারের ছোট গোল গোল ডিম পাড়ে। কীরকম ডিম পাড়ে? আঙুরের মতো আকারের ছোট গোল 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 ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বের না হওয়া পর্যন্ত মা অক্টোপাস পাহারা দেয়। এমনকি খেতেও যায় না, যাতে কাঁকড়া বা অন্য প্রাণীরা ডিমের কোনো ক্ষতি না করে। মা অক্টোপাস তিলে তিলে অনাহারে মৃত্যুবরণ করার আগের মুহূর্ত অবধি সন্তানের যত্ন নেয়। তারপর ডিম ফুটে ছড়িয়ে যায় শিশু অক্টোপাসেরা, আর ধীরে ধীরে মা অক্টোপাসের মৃতদেহ নেতিয়ে পড়ে জলের তলায়। দারুণ বুদ্ধি এবং দারুণ একটা স্যাক্রিফাইসের উদাহরণ তোমরা দেখতে পারলে। স্কুইড আর কাটল ফিশ। এই দেখো এটা হচ্ছে স্কুইড আর এইটা হচ্ছে কাটল ফিশ। স্কুইডের বাহু 10টা, অক্টোপাসের বাহু ছিল 8টা। মাথার কাছে থাকে 8টা ছোট আর 2টো বড় লম্বা মাংসল প্রত্যঙ্গ। কটা? 8টা ছোট আর 2টো বড়। এটা মনে রাখতে পারো, তোমার যেরকম 2টো হাত, সেরকম ওর 2টো বড় বড় হাত আছে, আর বাদ বাকি 8খানা হচ্ছে ছোট ছোট। এই হলো মোট 10টা বাহু। প্রতিটি বাহুতে থাকে একাধিক শোষক যন্ত্র। শোষক যন্ত্র কি? অক্টোপাসে যেরকম কোনো প্রাণীকে মারার পরে সেখান থেকে খাদ্য শোষণ করার জন্য যেই গোল 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 দেখলে সেরকমই শোষক যন্ত্র এদের এই স্কুইডের বাহুর ওপরেও থাকে।
এদের দেহ লম্বাটে হয় টর্পেডোর মতো, লম্বাটে। টর্পেডো হচ্ছে এক ধরনের মাছ, টর্পেডো হচ্ছে এক ধরনের মাছ যেটা কিনা কারেন্ট মারতে পারে, যেটা কিনা কারেন্ট মারতে পারে। আর লেজের দিকে রয়েছে পাখনা, এই যে লেজের দিকে রয়েছে পাখনা। তোমরা এখানে যদি ছবি দেখে মনে রাখো, আমার মনে হয় এই পয়েন্টগুলো বেশি ভালো মাথায় থাকবে। শোষক যন্ত্রের সাহায্যে স্কুইড শিকার করে, স্বাভাবিক, শোষক যন্ত্র নাহলে আর কি কাজে লাগবে শিকার করা ছাড়া। আক্রান্ত হলে বাদামি কালির মতো তরল জিনিস ছিটিয়ে জলের রং ঘোলাটে করে শত্রুকে বোকা বানিয়ে পালিয়ে যায়। অনেকটা অক্টোপাসের মতনই না? অক্টোপাসের মতো বাহু রয়েছে, অক্টোপাসের মতো চোখ রয়েছে, অক্টোপাসের মতো অক্টোপাসের মতো কালি ছিটিয়ে চলে যায়, তাই না? অনেকটা অক্টোপাসের মতো। এবার বলছে দৈত্যাকার স্কুইড, এটা হচ্ছে স্কুইড মাছ। স্কুইড মাছের নামের আগেই বলে দিল দৈত্যাকার, মানে খুব বড় সড়ো হয়। বাস করে আটলান্টিক সমুদ্রের গভীরে। কোথায় বাস করে? আটলান্টিক সমুদ্রের গভীরে। কারা? স্কুইডরা। এরা সাধারণত 50 থেকে 60 ফুট লম্বা হয়। কত ফুট লম্বা হয়? 50 থেকে 60 ফুট। বিশাল বড় হয় এরা। এদের বাহুর দৈর্ঘ্যই 30 ফুট। এদের বাহুর দৈর্ঘ্যই 30 ফুট। একটা মানুষ হয় 6 ফুট হতে গেলে বিশাল লম্বা, সেইটার 5 গুণ তার হাত হয় শুধু। দেহের মধ্যে আছে অনেকটা বর্ষার ফলার মতো দেখতে ক্যালসিয়াম ঘটিত একটা শক্ত জিনিস। বর্ষা চেনো? বর্ষা হচ্ছে সেই ছোট 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 না বড় বড় যে এরকম হয়, এই একটা কাঠের দণ্ড থাকে আর তার উপরে এইভাবে থাকে, দেখেছো তো বর্ষা? এগুলো ছুঁড়ে ছুঁড়ে মেরে দেওয়া হয়। এই বর্ষার মতো ক্যালসিয়াম ঘটিত একটা শক্ত জিনিস থাকে দেহের মধ্যে। স্কুইডের আত্মীয় কাটেল ফিশ সমুদ্রের ধারে পচে গেলে এই ক্যালসিয়াম ঘটিত শক্ত জিনিসটা সহজেই সংগ্রহ করা যায়। এই জিনিস সমুদ্র ফেনা নামে বিক্রি হয়। কি নামে বিক্রি হয়? সমুদ্র ফেনা। কিন্তু সেটা আসলে কি? সেটা আসলে হচ্ছে স্কুইডের যে রিলেটিভস বা স্কুইডের যে আত্মীয় কাটেল ফিশ, এই কাটেল ফিশের দেহের মধ্যে থাকা ক্যালসিয়াম ঘটিত একটা শক্ত জিনিস। ব্যাস এইটুকানি লিখলেই হবে। এবার বলছে হাঙর বা শার্ক। হাঙর শক্ত হাড়ের মাছ নয়, মানে যে সমস্ত মাছগুলো খাও সেরকম শক্ত হাড়ের মাছ নয়। এদের কঙ্কাল তৈরি হয় হাড়ের চেয়ে নরম কার্টিলেজ দিয়ে। কার্টিলেজটা কি? কার্টিলেজ আমাদের দেহেও রয়েছে। কার্টিলেজ হচ্ছে এক প্রকারের নরম হাড় বলতে পারো। তোমার নাকের যে একদম গোড়াটা দেখবে হালকা নরম টাইপের, তোমার কান যেটা, এই কানের মধ্যে কিন্তু একদমই নরম নয় যে মাংসর মতো তুলতুল করছে, একদম শক্ত নয় যে হাড়ের মতো একদম নড়তেই পারছে না। এটা নড়ছেও আবার শক্ত, মানে নরমও আবার শক্ত, মানে মাঝখানে হাড়ের থেকে একটু নরম বা নরম হাড়। এইগুলোকে বলা হয় কার্টিলেজ। কি বলা হয়? কার্টিলেজ। এই কার্টিলেজ দিয়েই হাঙরের গোটা বডিটা তৈরি হয়। এই ধরনের পদার্থ দিয়েই আমাদের নাকের ডগা বা বহির্কর্ণের শক্ত অংশ তৈরি হয়েছে। খুব অল্প জাতের হাঙরই মানুষ খেকো, যেমন গ্রেট হোয়াইট শার্ক। নাম মনে রাখতে হবে, সব হাঙররা কিন্তু মানুষ খায় না। গ্রেট হোয়াইট শার্ক নাম আসলে তখন বুঝতে হবে এরা মানুষ খেকো। এরা কিরকম হাইট হয়? এরা লম্বায় 6 মিটারের মতো হয়। হাইট বলা ভুল হবে, লেন্থ। এদের দৈর্ঘ্য কিরকম হয়? প্রায় 6 মিটারের মতো। হাঙরদের একটা দাঁত ভেঙে গেলে পেছনের সারির সেই অংশের দাঁত সামনে এগিয়ে এসে হারানো দাঁতের জায়গা দখল করে নেয়। মানে এদের দাঁত আর গজায় না, কিন্তু এদের একটা দাঁত যদি ভেঙে যায় পেছন থেকে আরেকটা দাঁত এসে ওই জায়গাটাতে শিফট হয়ে যায়। উড়ে উড়ে এসে না, পুরো সবকটা দাঁতই শিফট হতে হতে রেলগাড়ির মতো একদম ফট করে শিফট হয়ে চলে আসে। ক্লিয়ার হলো? এদের কানকোর চেহারা কাটা দাগ বা ফাটলের মতো। এরকম 5টা ফাটল বা স্লিট থাকে। কটা থাকে? 5টা। হাঙরের চামড়ায় ছোট ছোট আঁশ থাকে। কি থাকে? চামড়ায় ছোট ছোট আঁশ থাকে। এগুলো পেছনের দিকে ঢালু হয়, তাই হাঙরের মুখ থেকে লেজের দিকে হাত বোলালে নরম লাগে। কোন দিক থেকে? মুখ থেকে হাত, লেজের দিকে। লেজ থেকে মুখের দিকে যদি হাত বোলাতে যাও
তাহলে কিন্তু শিরীষ কাগজের মতো অমসৃণ লাগবে বা খসখসে মনে হবে। বোঝা গেল? মানে এটা যদি হাঙর মাছ হয়, এটা যদি হাঙরের লেজ হয়, আঁশগুলো আছে এইভাবে, তো আমি এইভাবে যদি বোলাই তাহলে আমার কিন্তু হাতে কাঁটাটা লাগছে না। আমি যদি এইভাবে বোলাতে যাই তাহলে কিন্তু এইগুলো খাড়া খাড়া হয়ে গিয়ে আমার হাতে অমসৃণ ঠেকবে এবং শিরীষ কাগজের মতো লাগবে। এক সময় কাঠ পালিশ করার কাজে হাঙরের চামড়া বা শ্যাগরিন ব্যবহার করা হতো। হাঙরের চামড়াকে কি বলা হয়? শ্যাগরিন বলা হয়। এটা কি কাজে ব্যবহার করা হতো? কাঠ পালিশ করার কাজে। মনে থাকবে। বাস্কিং শার্ক আর হোয়েল শার্কের মতো বড় আকারের হাঙর মানুষের ক্ষতি করে না। কি কি শার্ক বলা হলো? বাস্কিং শার্ক আর হচ্ছে হোয়েল শার্ক। আমাদের মানুষ খেকো শার্ক কোনটা ছিল? দ্য গ্রেট হোয়াইট শার্ক। আর বাস্কিং শার্ক আর হোয়েল শার্ক এরা খুব বড় বড় আকারের হাঙর হয়। এরা কোনো মানুষের ক্ষতি করে না। এদের গলা এতটাই ছোট যে এরা শুধু খুব ছোট মাছ আর প্ল্যাঙ্কটন খেয়েই বেঁচে থাকে। দেখতে বড় হতে পারে কিন্তু এরা খায় ছোট ছোট জিনিস। হোয়েল শার্ক মুখ খুলে সাঁতার কাটে, ঠিক আছে? এটা তাদের একটা বৈশিষ্ট্য। আর জলের সঙ্গে ভেসে আসা ছোট ছোট জলচর প্রাণীদের খেয়ে ফেলে। কোনো বৈশিষ্ট্য না, ওটা নিজের ধান্দা। তাহলে মুখটা খুলে রাখলে ওর সব খাওয়ার হয়ে যাবে। এদের কানকো ছাঁকনির কাজ করে, মানে জল আর এগুলোকে ছাঁকতে থাকে। কানকো দিয়ে জল বেরিয়ে যায়। ক্লিয়ার হলো? আটকা পড়ে যায় প্রাণীরা। এবার বোঝা গেল কিভাবে ছাঁকনির কাজ করে? জলটাকে বার করে দেয়, প্রাণীগুলোকে আটকে দেয়। ওর পুরো বডিটাই ওইভাবে তৈরি। হোয়েল শার্ক তখন এদেরকে খেয়ে নেয়। অধিকাংশ হাঙর বাচ্চা প্রসব করে, ডিম পারে না। কিন্তু অধিকাংশ যেই মাছগুলো আমরা খেয়ে থাকি, মিষ্টি জলের মাছ বলো, সমুদ্রের মাছ বলো, এরা কিন্তু বা ডিম পারে, কিন্তু হাঙর কিন্তু বাচ্চা প্রসব করে মানুষদের মতো বাচ্চা প্রসব করে। তবে কোনো কোনো জাতের হাঙর আবার ডিমও পারে। কোনো জাত, ম্যাক্সিমাম কিন্তু প্রসবই করে। হ্যামার হেডেড শার্ক দেখতে খুব ভয়ঙ্কর। মানে এইখানে এই যে আছে ছবিটা দেখছো, মুখটা হাতুড়ির মতো। হ্যামার হেডেড শার্ক দেখতে খুব ভয়ঙ্কর। এর মাথাটা একটা বিরাট হাতুড়ির মতো, এই জন্যই হ্যামার হেডেড বলা হয়। যার দুই প্রান্তে দুটো চোখ থাকে। এই হাঙরও মানুষ খেকো হতে পারে। তাহলে মানুষ খেকো হাঙর কটা পেলাম? গ্রেট হোয়াইট শার্ক আর হ্যামার হেডেড শার্ক। আর মানুষ খেকো নয় দুটো উদাহরণ কি কি পেলাম? একটা বাস্কিং শার্ক, একটা হোয়েল শার্ক। এবার আমরা পড়ব তারা মাছ। তারা মাছের বাহুর সংখ্যা সাধারণত 5টা। কটা? 5টা। দেখতেই পাচ্ছ ছবিতে, 1 2 3 4 5। গুনতে হয়তো তোমরা জানো, তাই তো? জানো তো? ব্যাস। বাহুগুলো চ্যাপ্টা মোটা পাতের মতো দেহ থেকে বেরিয়ে এসেছে। কিরকম? চ্যাপ্টা মোটা পাতের মতো। কখনো কখনো এদের 4টে বা 2টো বাহুও দেখা যায়। বোঝা গেল? 4টেও হতে পারে, 2টোও হতে পারে। একটা বাহু ভেঙে গেলে সেখানে আবার নতুন বাহু তৈরি হয়ে যায়। বাহ, খুব সুন্দর। তোমার হাত যদি ভেঙে যায় তোমরা কি তৈরি করতে পারবে? পারবে না। তারা মাছ পারবে। তারা মাছের বাহুর ভেতরের দিকে নরম আঙুলের মতো উপাঙ্গ আছে, যার নাম টিউব ফিট বা নালীপথ। খুব ইম্পর্টেন্ট এটা। কার ভেতরে টিউব ফিট বা নালীপথ দেখা যায়? তারা মাছ। কিরকম হয় নালীপথ? নামেই আছে নালী। নরম আঙুলের মতো সরু নালীর মতো দেখতে হয়। এই নালীপথগুলো ফাঁপা হয় আর এদের শেষ প্রান্তে আছে চোষক বা সাকার, মানে কোনো কিছু চুষে নিতে পারে। কোনো কিছুর ওপরে বসলে সেখান থেকে ওর যা যা দরকার, যে খাদ্যগুলো দরকার সেগুলোকেও টেনে নিতে পারবে। নালীপথগুলোর সাহায্যে জল টেনে নিয়ে আর বের করে দিয়ে তারা মাছ শিকার ধরে। বোঝা গেল? মানে তারা মাছের, এটা যদি তারা মাছ হয়, এর ভেতরে এরকম নালীপথ আছে আর এই মুখগুলোতে আছে চোষক। কোনো একটা মানে জলের মধ্যে ভাসছে, জলটা কিন্তু এই মাধ্যমে ঢুকবে, এখান থেকে বেরিয়ে যাবে, এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরিয়ে যাবে, এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরিয়ে যাবে। তো ঢুকছে বেরোচ্ছে, তার সাথে তো প্রাণীরাও ঢুকে যাবে, ছোট ছোট প্ল্যাঙ্কটন খেয়ে নেবে। ব্যাস। এই নালীপথের সাহায্যে তারা মাছ চলাফেরাও করে। তাহলে নালীপথই মেন। নালীপথ বা টিউব ফিট,
তারা মাছের দেহে এটাই হচ্ছে মেন। ঝিনুক এদের প্রিয় খাবার। তারা মাছের প্রিয় খাবার কি? ঝিনুক। তারা মাছ মানুষ খায়? তারা মাছ একদম ছোট্ট, মানুষ কি খাবে? কোনো ঝিনুকের সন্ধান পেলে নালীপদের সাহায্যে এরা ঝিনুকটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, ফলে ক্রমাগত টান পড়ার ফলে ঝিনুকটা বাধ্য হয়ে খোলের ভেতর থেকে বেরিয়ে আসতে, ব্যাস খেয়ে ফেলে। আর কিচ্ছু করার নেই ওর, বেচারা ঝিনুক। তাহলে তারা মাছের ক্ষেত্রে মেন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের নালীপদ। ওকে চলতে সাহায্য করছে, ওকে শিকার ধরে দিতে সাহায্য করছে, ওর মাধ্যমে জল টানতে পারছে, ওর মাধ্যমে এই কয়টা জিনিসই করতে পারে, কিন্তু মেন জিনিসগুলোই করতে পারছে। তার মানে তারা মাছের মেন জিনিস এই নালীপদ, টিউব ফিট। তো আজকের জন্য আমাদের এতটাই থাকুক। নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারেরই নেক্সট টপিক নিয়ে আবার আলোচনা করব।